অনেক স্কুলে অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করেছে যে স্যার একটা বল গতির ক্লাস করে দিতে, তাই আমি সবার জন্যই মেনলি একটা ভিডিও তৈরি করছি। দেখো, আমরা যে চ্যাপ্টার শুরু করছি তার নামটাকে লিখে নিই। তার নাম হলো বল ও গতি। ওকে, বল গতি এই চ্যাপ্টারের নাম, ঠিক আছে। তা এখন আমাদের জানতে হবে বল গতি এই চ্যাপ্টারটার প্রথমে আমরা কিছু বিষয় নিয়ে বলে দিই। দেখো, প্রথমে বিষয়টা বুঝি যে গতিটা কী আর স্থিতিটা কী। ওকে, এই দুটো আমাদের মূল প্রশ্ন। ওকে, তাহলে এটা নিয়ে শুরু করা যাক। দেখো, ধরো একটা বস্তু আছে, একটা বস্তু আছে, ধরে নাও একটা বলই আছে। ধরো সেই বলটা পরিপার্শ্বের সাপেক্ষে, পরিবেশ বা পরিপার্শ্বের সাপেক্ষে যদি পরিবর্তন না করে নিজের অবস্থান, মানে ধরো একটা বিন্দু এ বিন্দুতে আছে, অলওয়েজ সেটা এ বিন্দুতেই থেকে গেল, মানে সময়ের সাপেক্ষে কোনো তার অবস্থানের পরিবর্তন হলো না। ওকে, পরিবেশের সাপেক্ষে ও যে জায়গায় ছিল সেই জায়গায় স্থির রয়েছে, কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তখন তাকে বলা হবে, এই টোটাল জিনিসটাকে বলা হবে স্থির জিনিস বা স্থির বস্তু। ওকে, আর তার যে এই যে স্থির থাকার অবস্থা, এই অবস্থাকেই বলা হয় স্থিতি। এটা একটা প্রবণতা বলা চলে। ওকে, এবার গতিটা কি? গতিটা ঠিক একই উল্টো ব্যাপার, যে ধরো এই একটা বল ছিল, এঁকেছিলাম এ বিন্দুতে, কিছু সময় পরে বি বিন্দুতে চলে গেল। তার মানে কি, পরিবেশের সাপেক্ষে তার কি একটা মুভমেন্ট হলো, মানে তার অবস্থানের পরিবর্তন হলো। তাহলে এই বস্তুটাকে কি বলা হবে? গতিশীল বস্তু, যে চলে যাচ্ছে আস্তে আস্তে, আরও এগিয়ে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে, তার মানে মুভমেন্ট হচ্ছে বেসিক্যালি, তাকে বলা হবে কি বস্তু? গতিশীল বস্তু। গতিশীল বস্তু। ওকে, আর তার যে অবস্থা, তার যে এই যে অবস্থা, এই অবস্থাকেই বলা হয়, এই গতিশীল হওয়ার প্রবণতা বা অবস্থাকেই বলা হয় যে গতি। বুঝাতে পারলাম? এখন এই গতি বিভিন্ন প্রকারের হয়, বুঝলে? এই গতি কিন্তু বিভিন্ন প্রকারের হয়। ধরে নাও আমি প্রকারভেদ করছি কিছুটা। দেখো, 1 নম্বর, আমি একটা করে বলছি, 1 নম্বর আর 2 নম্বর, আগে দুটো দুটো করে বলি। চলন, আর এখানে ধরো ঘূর্ণনই বললাম। ওকে, তাহলে চলন গতি, ঘূর্ণন গতি, আরও গতি আছে, জায়গা নেই বলে আমি দুটো দুটো করে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা দেখো, আগে আমি লিখে নিই, এক কাজ করে তাহলে ভালো হবে, পরপর লিখে নিই। আচ্ছা, প্রথমে 1 নম্বর হলো ধরো চলন। 1 নম্বর হলো, একটা মিনিট একটু লেখাই হয়ে গেছে। 1 নম্বর হলো চলন, 2 নম্বর হলো ঘূর্ণন, 3 নম্বর হলো বৃত্তীয়, 4 নম্বর হলো মিশ্র, 5 নম্বর হলো SHM, মানে যার ইংরেজি হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, সরল দোলগতি। সরল দোলগতি বানানটা লিখতে গেলে এটা ধরতো না, তাই আমি SHM দিয়ে লিখলাম, সিম্পল হারমোনিক মোশন। এইটা একটা স্পেশাল, মানে বেসিক্যালি এটা একটা তোমাদের স্পেশাল কেস, এটা তোমাদের পুরোপুরি 11 ক্লাসে একটা চ্যাপ্টারই আছে SHM নিয়ে, ফিজিক্সের। তা এখন আমি এক একটা করে বলি, মূলত এই 5টা, এক একটা করে বলি। দেখো, চলনটা কি? ওকে,
চলন গতিকে না ওই রৈখিক গতি বলা হয় অনেক সময়। চলন মানে কি বলতো, ধরো এই একটা বস্তু, বস্তুর মধ্যে কি আছে, একদম সিম্পল কনসেপ্ট নিবা, অসংখ্য কণা দ্বারা গঠিত। পরে যখন এ চলতে থাকবে, বস্তুটা চলতে থাকবে, তাহলে বস্তুর ভিতরে প্রত্যেকটা কণা একই বেগে সমান্তরাল বরাবর সরলরেখা বরাবর চলতে থাকবে। এটাই হলো চলন গতি। বইয়ে কী লেখা আছে না লেখা আছে সেটা ফ্যাক্টর না, তোমার কনসেপ্টটা কতটা ক্লিয়ার হচ্ছে এটাই ফ্যাক্টর। তাহলে কি বললাম, যে ধরো যে কোনো একটা বস্তু বিভিন্ন মানে কী বল, অসংখ্য কণা দ্বারা গঠিত। এবার যখন বস্তুটা চলছে, তার মানে কি তোমাদের ব্রেন কি বলছে, কণাগুলো চলবে নিশ্চয়ই, ভিতরে কণাগুলো, তাই প্রত্যেকটা কণা একই গতিবেগে চলবে এবং কি হবে, সমান্তরাল পথ বরাবর চলবে। ওকে, একই বেগে সমান্তরাল পথ বরাবর চলবে, সেটাই হচ্ছে চলন গতি বা রৈখিক গতি। ওকে, লিনিয়ার মোশন বলা হয় এগুলোকে, চলন গতি। আচ্ছা দেখো পরেরটা বলছি, ঘূর্ণন। দেখো ঘূর্ণন নিয়ে আলোচনা করছি। ঘূর্ণন, ঘূর্ণন ব্যাপারটা কি বলছে একটু ভালো করে বোঝো। ঘূর্ণন ব্যাপারটা কি বলছে, এখানে একটা অক্ষের প্রয়োজন হবে। যেমন ওই ছোটোবেলার একটা উদাহরণ দিই, বুঝলে, একটা বেশ মজাদার উদাহরণ। ছোটোবেলায় সব ছেলেবেলাই খেলে, আমিও খেলেছিলাম। একটা লাট্টু, মাথায় একটা ইয়ে থাকে না, একটা একটা তোমার হচ্ছে ওই ধরো মাটিতে তুমি লাট্টু চালালে, একটা মাটির ওই একটা মাটিতে পড়লো, ওই যে যেটাকে আল বলা হয়, ওইটা ওই একটা কেন্দ্রে, যাকে বলা হয় অক্ষর সাপেক্ষে মানে স্থানান্তরিত না হয়, মানে সরে যাচ্ছে না, এমনভাবে গতিশীল হয় যাতে কেবলমাত্র যে তোমার হচ্ছে তার দিকের পরিবর্তন হয়। দিকদর্শিতা পরিবর্তন মানে কি, এইভাবে ধরো একটা পরিবর্তন হচ্ছে, এইভাবে ঘটছে, এইভাবে ঘটছে। তার মানে বিষয়টা আমি আবার বলছি, ধরো একটা বস্তু কোনো একটা অক্ষের সাপেক্ষে, ঠিক আছে, মানে স্থানান্তরিত না হয়, মানে কি বলতো, ওই অক্ষের সাপেক্ষে বেসিক্যালি, এটাকে পরবর্তীকালে সেগুলো ঘূর্ণাক্ষ বলা হয়। হ্যাঁ, যেটা অক্ষের সাপেক্ষে ঘোরে, অক্ষের সাপেক্ষে কী বলতো, যে ধরো এইভাবে ঘটছে, এটা ঘড়ির কাঁটার তোমার হচ্ছে বিপরীতেও হতে পারে বা দিকেও হতে পারে, সেটা ডাজনট ম্যাটার। কিন্তু ওই যে পয়েন্টার থেকে কিন্তু স্থানান্তরিত হবে না, মানে পয়েন্টার সাপেক্ষেই, মানে একটা অক্ষের সাপেক্ষেই, অ্যাক্সিসের সাপেক্ষেই সেটা এক্স ওয়াই জেড হোয়াট এভার, তার সাপেক্ষে কী করবে, সে অনবরত ঘুরতে থাকবে। এইগুলোটাই হচ্ছে কিন্তু ঘূর্ণন গতি। যেমন আমরা কি বলতে পারি, যে নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর আহ্নিক গতি, পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতি বোঝো তো, নিজের অক্ষের সাপেক্ষে যখন পৃথিবী 24 ঘন্টা একদিন হচ্ছে, সেটাই হচ্ছে কি, ঘূর্ণন গতি, নিজের অক্ষের সাপেক্ষে। তারপর যদি বলে, এটা আমি উদাহরণ দিলাম হচ্ছে ঘুরন্ত লাটিমের গতি, তারপরে নাগরদোলার গতি, এগুলোই ঘূর্ণন গতি। তারপরে ওই আগে দেখবো ওই ইয়ে হতো, ক্যাসেট চলতো, সিডি ডিস্ক, ওই যে এরম করে আমি তোমার দেখাচ্ছি, এইভাবে ওই ঘুরতো, এরমভাবে ঘুরতো, তার গতি, বুঝতে পেরেছো তো। মানে একটা যাকে বলা হয়, একটা বিস্তৃত বস্তু যদি নিজের মধ্যস্থিত কোনো অক্ষের সাপেক্ষে স্থানান্তরিত না হয়, যদি এমনভাবে গতিশীল হয় যাতে কেবলমাত্র তার দিক স্থিতির পরিবর্তন হয়, দিক স্থিতি মানে এই দিকটা এই দিক হচ্ছে অ্যান্টিক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ, তাহলে সেই গতিকেই বলা হয় ঘূর্ণন গতি। ওকে, এই সংজ্ঞা কি হচ্ছে না, সংজ্ঞা কখনো মুখস্থ করতে যাবে না, কিন্তু মুখস্থ করলেই ভাববা যে ভৌতবিজ্ঞানে তোমার রেজাল্ট খুব একটা ভালো হবে না। কনসেপ্টটা ক্লিয়ার করাই হচ্ছে প্রধান কাজ, আর তার জন্যই আমি এই ছোটো ক্লাসের ভিডিও বানাচ্ছি। বইয়ে এরকম লম্বা লম্বা ইয়ে থাকবে, অনেকে তোমাদের বলবে লম্বা লম্বা এটা এখানটা এই পর্যন্ত পড়া থাকলে মুখস্থ করে যাবা, ওতে কিছু শিখতে পারবে না জীবনে। এটা তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যে যদি কি ভৌতবিজ্ঞান তোমার শিখতে হয় ভালোভাবে, তা কেন হচ্ছে কি হচ্ছে সেটা জরুরি না, কেন হচ্ছে সেটা জরুরি, সেটার আগে উত্তর তোমরা খোঁজার চেষ্টা করো, তাই দেখবা মোটামুটি ভৌতবিজ্ঞান ইন্টারেস্টও লাগছে, পরবর্তীকালে ফিজিক্সও ইন্টারেস্ট লাগছে, নাহলে সব কিছু কিন্তু ওই গড়ে হরিবল হয়ে যাবে। নাও নেক্সট দেখো, বৃত্তীয় গতি নিয়ে একটু বলি। বৃত্তীয় গতিটা কী বলছে দেখো, বৃত্তীয় গতি এটা কালো কালিতে লিখি। বৃত্তীয় গতিটা দেখো একদম সিম্পল জিনিস, বৃত্তীয় গতি, ঠিক আছে। বৃত্তীয় গতি মানে ধরো
একটা বৃত্তপথ, বৃত্তের ব্যাসার্ধ r ধরলাম, আমি জাস্ট সেটা উদাহরণের সাহায্যে বলছি। ধরো কোনো বস্তুকণার কোনো একটি বৃত্তের পরিধি বরাবর এরকম করে ঘুরে যাচ্ছে, ঠিক আছে, একটা বিন্দুর সাপেক্ষে, একটা নির্দিষ্ট অক্ষ হতে পারে, বিন্দু হতে পারে, বুঝা যাচ্ছে। বৃত্তীয় গতি আগে বলতো কি, যখন কোনো একটি বস্তুকণা বৃত্তাকার পথ বরাবর ভ্রমণ করবে তখনই তার গতিকে বলা হয় বৃত্তীয় গতি। মানে তুমি যদি একদম একটা সুন্দরভাবে সার্কেল করে মানে বৃত্তাকার পথে সাইকেল চালাও, তোমার গতিটা হবে কিন্তু বৃত্তীয় গতি, তোমার গতিটা হবে কিন্তু বৃত্তীয় গতি। কিন্তু সাইকেলের গতিটা কী হবে সেটা পরবর্তীকালে আসছি, ঠিক আছে। তোমার গতি হবে বৃত্তীয় গতি, বা তুমি দৌড়াদৌড়ি করছো, দৌড়াচ্ছ, তুমি দৌড়াচ্ছ একটা বৃত্তপথ বরাবর, তোমার গতি হবে কিন্তু বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি মানে কি সরি, যদি কোনো বস্তুকণা গতিপথ কোনো নির্দিষ্ট অক্ষ বা বিন্দুর সাপেক্ষে একটি বৃত্তের পরিধি বরাবর হয়, ঠিক আছে। বা এইভাবেও বলতে পারো, যখন কোনো বস্তুকণা বৃত্তাকার পথে এক বিন্দু থেকে অপর বিন্দুতে পরিবহন করে তখন তার গতিকে বলা হয় বৃত্তীয় গতি। ওকে, বৃত্তীয় গতির একটা সুন্দর উদাহরণ দেওয়া যায় যে যদি আমরা আমাদের যে সূর্য আর পৃথিবীর গল্প বলি, ঠিক আছে, তার মানে বেসিক্যালি সূর্য আর পৃথিবীর যদি আমি আয়তনে তুলনা করি তো বুঝতেই পারছো, ঠিক আছে, কোথায় সমুদ্র আর কোথায় খাল, এর একটা ব্যাপার চলে আসবে। তা বিষয়টা হচ্ছে ওই সূর্যের সাপেক্ষে পৃথিবীকে আমরা কী হিসেবে কল্পনা করতে পারি, একটা বিন্দুরূপে কল্পনা করা যায়। তেমনইভাবে এটা বলা যায় যে সূর্যের যে সাপেক্ষে পৃথিবীর যে গতি, পৃথিবীকে তো একটা বিন্দুর ন্যায় কল্পনা করেছে, তার যে গতি, সূর্যের চারিদিকে যে পৃথিবীর যে গতি, বিন্দুর যে গতি বা কোনো বস্তুর যে গতি, সেটাই হচ্ছে কিন্তু বার্ষিক গতি। এইভাবে বলছি, তার মানে বার্ষিক গতি একটা কিন্তু বৃত্তীয় গতি, বার্ষিক গতি কিন্তু ঘূর্ণন গতি না। অনেক বই ওটা লেখা থাকতে পারে যে ঘূর্ণন গতি, কিন্তু ঘূর্ণন গতি না। কিন্তু বার্ষিক গতি মানে কি আমরা বুঝতে হবে বিষয়টা, যে সূর্যের সাপেক্ষে তো পৃথিবী একটা বাচ্চা জিনিস, তা যখন পৃথিবী ঘুরবে সূর্যের চারিদিকে তখন তো সেই গতিটা কিন্তু বেসিক্যালি বার্ষিক গতি আমরা বলি, সেটাই কিন্তু বৃত্তীয় গতি একটা। আবার এটা আরেকটা ভালো বলা যায় যে তোমরা যদি পরমাণুটা কোনো মনে হয় যদি যারা পড়ে থাকো তারা বুঝতে পারবা যে নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনের মুভমেন্ট সেটাও কিন্তু বৃত্তীয় গতি। ওকে, মানে আমি একটা ছবিতে দেখিয়ে দিচ্ছি, তারা যখন বললাম মুখ দিয়ে একটা ছবিতে দেখিয়ে দিই। ধরো এর নিউক্লিয়াস, এখন এই তোমাদের পরমাণু আমি পড়িয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তা এই ধরো কে কক্ষ তোমাদের অনুযায়ী, এটা আছে এল কক্ষ। তা এখানে যে প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে 8টা ইলেকট্রন থাকে, এল কক্ষে 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এরা যে মুভমেন্ট করে এদের গতিটাও দেখো বৃত্তপথ বরাবরই হচ্ছে বৃত্তীয় গতি। পরবর্তীকালে শিখবো যে সবসময় বৃত্তাকার পথ হয় না। ওকে, পরমাণু গঠনের কথা বলছি, উপবৃত্তাকারও হয়, ওগুলো পরবর্তীকালে তোমরা শিখবা, যখন কেমিস্ট্রি মানে সায়েন্স নিয়ে পড়বা তখন দেখবা অনেক গল্প আছে, শেপ আছে, উপকক্ষক আছে, ডাম্বেল আকৃতি হয়, ওগুলো পরবর্তীকালে আলোচনা হবে। আচ্ছা, এবার হচ্ছে এই জিনিসটা নিয়ে একটু বলি মিশ্রবাবুকে নিয়ে। মিশ্রবাবুর মধ্যে মিশ্র গতি, যেটা মিশ্রবাবুর মধ্যে দেখি কি মিশে আছে, ঠিক আছে। দেখো মিশ্র গতি হলো একদম সিম্পল জিনিস। মিশ্র গতি মানে বুঝতে পারছো যে দুটো জিনিস মিশে থাকবে। মিশ্র মানে কি বলতো, মিশ্র মানে হচ্ছে বেসিক্যালি চলন প্লাস ঘূর্ণন, আর বলতে হবে না তোমাদের। চলন প্লাস ঘূর্ণন, এদের দুয়ের সমন্বয়ে, এই দুই গতির সমন্বয়ে যে গতি সৃষ্টি হয় তাকে মিশ্র গতি বলে। যেমন চাকার গতি, যখন চাকা যাচ্ছে সোজা রাস্তা দিয়ে, তোমরা সবাই অনেকে ভাবছে যে চলন, আর চাকার গতি দেখো চলন, সোজা পথে চলছে তার মানে চলন, এবং চাকাগুলো ঘুরছে তার মানে ঘূর্ণন, একটা অক্ষের সাপেক্ষে। এটাই হচ্ছে দুটো মিক্সিং, তাই চাকার গতি হচ্ছে কিন্তু মিশ্র গতি। ওকে, আর সরলরৈখিক গতিটা না এখন মানে না বলাটাই তোমাদের ভালো। সরল দলের গতি যদি বলতে শুরু করি
মানে এই 2 মিনিটে বা 3 মিনিটে সরল দৈর্ঘ্য নিয়ে কিছুই বলা যাবে না, অনেক কিছু আছে বেসিক্যালি। শুধু এটুকুনি বলতে পারি যে একটা ছবি এঁকে বল দিচ্ছি, দেখো এটার মধ্যে ইয়ে হবে। ধরো পেন্ডুলাম, একটা পেন্ডুলাম বা এটা বস্তু, এই বস্তুকে যদি তুমি টেনে যদি ছেড়ে দাও, দেখবা এ আবার পুনরায় তার সাম্য অবস্থানে ফিরে আসা, সাম্য অবস্থা মানে আগের অবস্থানে ফিরে আসার চেষ্টা করবে। এই দিকটা যদি ছেড়ে দাও আগের অবস্থায় ফিরে আনার চেষ্টা করবে, মানে এইভাবে একটা গতির সৃষ্টি হবে। এটাই হচ্ছে সরল দোলক গতি, মনে রেখো, ঠিক আছে? সরল দোলক গতি এটাই। যে বইয়ের যে সংজ্ঞা দিয়েছে সেটা আমি জানি না কী সংজ্ঞা দিয়েছে, তোমরা পড়ে নিও সে সংজ্ঞা, বা যে টিচার পড়াচ্ছে তার কাছে শুনে নিও। কিন্তু বেসিক্যালি সরল দোলগতির সংজ্ঞা বা সরল দোলগতির মানে কনসেপ্ট 9 যে বইগুলো আছে সে কোনো ডিটেলস নেই। শুধুমাত্র একটা উদাহরণের সাহায্যে মনে রাখবা, সরল দোলগতি হলো এমন ধরনের গতি। এক্ষেত্রে এটাও বলতে হয়, এই যে এক্ষেত্রে ধরো এই যে প্রত্যানায়ক বলের উদ্ভব ঘটে। প্রত্যানায়ক বল মানে কি বলো তো? ধরো তুমি এক্সটার্নাল বল দিয়ে, ধরো এটা বলে দিচ্ছি, ধরো তুমি এক্সটার্নাল বল দিয়ে এই বস্তুটাকে টেনে দিয়েছো, যখন ছেড়ে দিলে এক্সটার্নাল বল যখন তুমি হচ্ছে মানে নিয়ে নিলে বা সরিয়ে নিলে, তখন দেখবা একটা ইন্টারনাল বল সৃষ্টি হয়, যাকে বলা হয় ইন্টারনাল রিয়াকশান ফোর্স, যে প্রতিক্রিয়া বল। সে আবার কী হয়, পুনরায় তোমার হচ্ছে ওই বস্তুটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে। তারপরে কিছুটা গতিজাতদের জন্য এইদিকে এগিয়ে যায়, সেটা ব্যাপার না। যে তার মানে সরণটা কোন দিকে হলো বস্তুর, এই দিকে, বলটা কোন দিকে কাজ করছে, প্রথমে বলে এই দিকে, এটা এভারেজেস -x হয়। এগুলো একটু এক্সট্রা আলোচনা হচ্ছে, ঠিক আছে? যে এইটুকুনি বলতে পারি যে পর্যায়ক্রমে একটি সরলরৈখিক পথ বরাবর এদিক ওদিক গতিশীল হলেই সেটা সরল গতি, ঠিক আছে? এটা সিম্পল তোমাদের জন্য। নাও হলো গতি সম্পর্কে একটু আলোচনা হলো। দেখো এবার বেসিক তাড়াতাড়ি কিছু জিনিস আমি বলে দিই তোমার, ঠিক আছে? যে যদি বলি কোনো বস্তুর অবস্থান, এটা আমি বলে দিই একবার। কোনো বস্তুর অবস্থান না, যে কোনো বস্তুর অবস্থান বা কোনো বস্তুর অবস্থান মানে যার সাপেক্ষে মানে নির্ণয় করা হয় তাকে কিন্তু বলা হয় নির্দেশতন্ত্র, মনে রাখবো আজকের থেকে। নির্দেশতন্ত্র, যাকে বলে ফ্রেম। মানে এই ফ্রেমের কথাটা আলোচনা করতে গেলে দেখো, নির্দেশতন্ত্র হচ্ছে কোনো বস্তুর অবস্থান যার সাপেক্ষে নির্ণয় করা হয়। ধরো একটা পিঁপড়ের গতি সোজা পথে চলছে, ধরো না একটা পিঁপড়ে ড্যান্স করতে করতে সোজা পথে চলছে, ধরো এগিয়ে যাচ্ছে একটা পিঁপড়ে, সুন্দরভাবে রঙ করে একটা পিঁপড়ে যাচ্ছে। তাহলে দেখো তার গতি যদি আমরা বর্ণনা করতে চাই, তার জন্য মানে একটা অক্ষই কাফি। সেটা এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে। এটা ধরো এটা এক্স হলো, এটা ওয়াই হলো, এই বরাবরও যেতে পারে। তুমি বাড়ি দিয়ে সবসময় বাড়ির দেয়াল দিয়ে ভাববা, নিচেরটা এক্স ওয়াই হয়ে গেল, উপরেরটা দেখবা উপর দিয়ে আরেকটা যায় যে মানে 3টে সমন্বয় দিয়ে, সেটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে? দৈর্ঘ্য বস্তু উচ্চতা বলি না, তেমনইভাবে এটা তো 2D, 2Dতে 3D আঁকা যায় না। জেডটা কিন্তু এটা লম্বালম্বি আছে, মানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। 3 অ্যাক্সিস আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। আর যেটা আঁকলাম এটাকে 3D বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলা হয়, ওকে? তা পিঁপড়ের গতি মানে কি, যে তার গতি কি নির্দেশ করা হচ্ছে কোনো একটা অক্ষের সাপেক্ষে, ঠিক আছে? এবার যদি তুমি ওই প্রজাপতি বা বলতা এদের গতি পরিমাপ করতে চাও বা এদের অবস্থান পরিমাপ করতে চাও, মানে সেটা কিন্তু অবস্থান করাটা কঠিন, কারণ ওরা জিগজ্যাগ মোশন ইয়ে করে, এদিক ওদিকে যাচ্ছে। এক্ষেত্রে 3D লাগে, বুঝলে? 3টে অক্ষ। এই যে জিনিসটা টোটালি আঁকলাম না, এটাকেই বলে নির্দেশতন্ত্র। সেই নির্দেশতন্ত্র 3D হতে পারে, 2D হতে পারে, 1D হতে পারে, বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে। দেখো আরেকটা কিছু বলে দিই, আরেকটা কিছু বলবো কেন, আর দেখছি কতদূর কী বলা যায়। ধরো রানিংভাবে বলে দিচ্ছি, এগুলো সবাই জানো ছোটোবেলার থেকেই, যে ডিসপ্লেসমেন্ট মানে সরণ। দেখো সরণটা একটু বলে দিই। সরণ যে বইয়ে লেখা রয়েছে, বইয়ে সরণের একটাই সংজ্ঞা দেবে হয়তো, বা একটা সংজ্ঞাই দেয় যে এখানে এরম দেবে, এ বিন্দু থেকে বি বিন্দু, ধরো এটা নিলাম, এক বিন্দু থেকে অপর বিন্দু যাত্রা শুরু করলে প্রাথমিক বিন্দু অন্তিম বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে সরণ বলা হয়। পুরোপুরি ভুল সংজ্ঞা, কেটে একদম 0, ভালো ভালো টিচার দেখলে কেটে 0 দিয়ে দেবে। সরণ একটা ভেক্টর রাশি, ভেক্টর মানে বোঝো যেসব রাশির মান ও দিক দুটোই আছে, তাই সরণের একটা মান ও দিক দুটোই আছে। মানে আমি এ থেকে বিতে অবশ্যই যাব, কিন্তু মেনশন করে দিতে হবে একটা নির্দিষ্ট দিকে, বা বি থেকে এতে।
তার মানে কি হয়ে গেল, আর সরণে আরেকটা মানে ম্যান্ডেটরি পয়েন্ট হলো, এটা বলতে হবে যে শর্টের ডিস্টেন্স কভার করবে। মানে কোনো বস্তুকণা এক বিন্দু থেকে অপর বিন্দুতে সবচেয়ে কম দূরত্বে নির্দিষ্ট দিকে গেলে তখন তাকে কী বলা হয় বলতো? তখন দুই বিন্দুর মধ্যে দূরত্ব নির্দিষ্ট দিকে, তাকেই বলা হয় সরণ। কী বললাম? কোনো বস্তুকণা এক বিন্দু থেকে অপর বিন্দুতে গেল, নির্দিষ্ট দিকে গেল, কোনো একটা নির্দিষ্ট দিকে গেল, তখন যদি সবচেয়ে কম পথটা নিতে হবে আমার, ধরো আমি এখান থেকে বুঝে দিচ্ছি, এ বি আমি এইভাবে নিতে পারি, এইভাবে নিতে পারি, এর মধ্যে সবচেয়ে কম পথটা কিন্তু এই সোজা পথে নেওয়া। ধরো এটা নিয়ে দিলাম এ সিবি পথ, এটা এ ডিবি পথ, তার মানে সবচেয়ে সহজ হচ্ছে কিন্তু সোজাও যেটা পথ নিলাম এ বি, কম তোমার হচ্ছে এটা শর্টের ডিস্টেন্স, তার মানে প্রপার ডিরেকশানে কিন্তু এই এ বিটাই সরণ হবে, আর বাদ বাকি এগুলো কিন্তু দূরত্ব হয়ে যাবে, সরণ হবে না। সরণ আর দূরত্বের মধ্যে বেশি পার্থক্য আছে, যেটা হচ্ছে শর্টের ডিস্টেন্স কভার করবে, মানে শর্ট দূরত্ব যাকে বলা হয়, শর্ট দৈর্ঘ্য, যে দুটো পয়েন্টের মধ্যে দৈর্ঘ্যটার জন্য মিনিমাম হয়। ওকে, আর কিন্তু নির্দিষ্ট দিক কথাটা উল্লেখ করতে হবে, নির্দিষ্ট দিক কথাটা উল্লেখ করতেই হবে, তবে সেটা সরণ হবে। সরণ একটা ভেক্টর রাশি। ওকে, আচ্ছা, এই সরণকে না এস দিয়ে লেখা হয়। সরণ একটা দূরত্বর কি মানে, সরণ তো একটা ভেক্টর রাশি, বেসিক্যালি শর্ট ডিস্টেন্স যেটা, সেটা তার হচ্ছে মান, তা তার এককটা হবে কি, ওই দৈর্ঘ্যের এককের সঙ্গে সমান হবে। এসআই এককটা কি হবে? এসআই একক হবে, এসআই এককটা হবে বলে দিচ্ছি, এসআই এককটা হবে মিটার, আর মিটারকে স্মল এম দিয়ে লেখা হয়, সেটাকে আবার মাস ভেবে নিও না, মিটারকে স্মল এম দিয়ে লেখা হয়, মাস মানে কিন্তু ভর, সেটাকে স্মল এম দিয়ে লেখা হয়, সেটা চিহ্ন, সেটা কিন্তু তার চিহ্ন। ওকে, আচ্ছা, ওকে, আর এর মাত্রাটা হলো কি, এর মাত্রাটা হবে কি, দৈর্ঘ্যের মাত্রার সঙ্গে সমান হবে, এল হবে। ওকে, এবার দূরত্বর ক্ষেত্রে কি হবে, দূরত্ব সেম জিনিস হবে, শুধু মনে রাখবো দূরত্ব একটা স্কেলার রাশি, শুধুমাত্র মান আছে, সরণের কিন্তু মান অভিমুখ 2 আছে, সরণের মান অভিমুখ 2 আছে। এবার ডাইরেক্ট আসি বেগ, বুঝলে? বেগে আসি, ভি ইকুয়াল টু কি জানো তো, সরণ বাই সময় হয়, মানে সময়ের সাপেক্ষে কোনো বস্তুকণার সরণকে বলা হয় তার বেগ, সময়ের সাপেক্ষে কোনো বস্তুকণার সরণকে বলা হয় বেগ। তার মানে যে সরণ যদি একটা ভেক্টর রাশি হয়, সরণে যদি মান অভিমুখ 2 থাকে, তাহলে নিশ্চয় বেগেরও তাই থাকবে। ওকে, তা আর এই যে বেগ তো একটা ভেক্টর রাশি, বেগ কি বলবো, একটা ভেক্টর রাশি, আর এর যে মান, বেগের যে মান, এটাকে বলা হয় কিন্তু, এটাকে বলা হয় হলো দ্রুতি। বেগের মানকে কি বলা হয়? দ্রুতি বলা হয়। বেগের মান যেটা, বেগের যে মান, বেগ তো ভি, বেগ হলো ভি, এটা বেগ। ওকে, এটা মানে লেখা যায় সরণ বাই সময়, আর যে দ্রুতি, এটা হচ্ছে বেগের মান, এটাকেও স্পিড বলে, স্পিড, বুঝলে? এটাকে বলে ভেলোসিটি, মনে রাখবা, ভেলোসিটি বলে, এটা ভেলোসিটি বলে, আর এটাকে বলা হয় স্পিড, স্পিড। আর এটাকে না, এটাকেও ভি দিয়ে লেখা হয়, গুলিয়ে ফেলবা না, কারণ আমরা তো এখনো ভেক্টর চিহ্ন শিখিনি, ভেক্টর চিহ্ন যখন শিখবো তখন একটা ভি ভেক্টর দেবো। ভেক্টর চিহ্ন মানে এরকম একটা মাথায়, ধরো দেখাচ্ছি, ভেক্টর চিহ্ন মানে এরকম একটা মাথায় ভি দিয়ে, এটা ভেক্টর চিহ্ন। ওকে, আর দ্রুতিকেও ভি দিয়ে লেখা হয়, অনেক বই জানি না কী দিয়ে লেখে, ভি দিয়ে লিখবা, লিখে দিবা পাশে দ্রুতি। এটা কিন্তু হবে দূরত্ব বাই সময়, মানে ডিস্টেন্স বাই সময়, মানে এটা হচ্ছে স্কেলার রাশি, আর এটা কিন্তু ভেক্টর রাশি। ওকে, আর এককটা কীভাবে বুঝতেই পারছো, সরণ বা দূরত্ব যাই বলো, এককটা হয়তো এই যে ইউনিট যদি বলি, ইউনিট হয়তো বেগ বলো বা দ্রুতি বলো, যে ইউনিট একই হবে, ইউনিট হবে কি বলো তো, ইউনিট হবে হচ্ছে মিটার পার সেকেন্ড। কেন হবে? কারণ ভি ইকুয়াল টু আমরা কি জানি, যে দ্রুতির কথাই বলি, ডি বাই টি, ডি মানে দূরত্ব, দূরত্ব মানে কি হয় মিটার, টি মানে কি হবে সেকেন্ড। ওকে, আর ত্বরণটা বলে দিই, ত্বরণ দেখো, ত্বরণটা কি বলছে, ত্বরণকে অ্যাসেলারেশন বলে, অ্যাসেলারেশন, এ সি সি ই এল ই আর এ টি আই ও এন, অ্যাসেলারেশন। ওকে, অ্যাসেলারেশনটা কিন্তু বলে দিচ্ছি, অ্যাসেলারেশন বুঝিয়ে দিচ্ছি, দেখো কীভাবে হয় ব্যাপারটা। ভালো, ধরো একটা ছেলে সুন্দরভাবে হাঁটছে, তার প্রাথমিক বেগ, ধরো হাঁটছে প্রথমে, ধরো তার প্রাথমিক বেগ ইউ,
ইউ বেগ হাঁটছে। পরে কি হলো, এখানে একটা সুন্দরভাবে একজন আসলো, মোটামুটি বাইক নিয়ে রেডি, বাইকের পরে উঠলো সে, বাইকের পরে উঠলো, তার মানে তার বেগ কী হলো, বেগ হয়ে গেল বেড়ে গেল, তাহলে বেগটা হয়ে গেল ভি। তাহলে প্রথমে তার বেগটা ছিল ইউ, পরে বেগটা হয়ে গেল ভি, তার মানে বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি সুন্দরভাবে বলতে পারি যে এই ভিটা গ্রেটার দ্যান ইউ, ইউতে বেশি। একদম ঠিক কথা বলেছো, যে অবশ্যই তাই হবে স্যার। তোমরা বলবা যে হ্যাঁ বেগ তো বেশি হবে, তাহলে এটা অন্তিম বেগ ভি। এবার দেখো, তাহলে প্রথমে বেগ ছিল ইউ, পরে হলো ভি, বেড়ে গিয়ে ভি গ্রেটার দ্যান ইউ হলো। বেগের বৃদ্ধি কত হলো, বেগের বৃদ্ধি হয়ে গেল বেসিক্যালি ভি মাইনাস ইউ, এতক্ষণে বেগ বেড়েছে। তাহলে এই যে বেগ বাড়তে তার তো একটা নির্দিষ্ট টাইম লেগেছে, সেই সময়টা যদি টি হয়, তাহলে টি সময়ে বেগ বৃদ্ধি কত, ভি মাইনাস ইউ। একক সময়ে বেগ বৃদ্ধি কত, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে একক সময়ে যে বেগ বৃদ্ধি, একক সময়ে যে বেগ বৃদ্ধি বা সময়ের সাপেক্ষে যে বেগ বৃদ্ধি তাকেই বলা হয় ত্বরণ, যেটাকে এ দিয়ে লেখা হয় এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি হয়ে গেল। তা এ ইকুয়াল টু যদি ভি মাইনাস ইউ বাই টি হয়ে গেল, তাহলে বেগ বৃদ্ধি মানেও সেটাও এক প্রকার বেগ, বেগ বৃদ্ধি মানে সেটাও এক প্রকার বেগ। তাহলে এটাকে আমরা ভি ড্যাশ দিয়ে লিখছি বাই টি। এবার বলো যে এককটা কী হবে, বেগের একক একটু আগে শিখলাম মিটার পার সেকেন্ড, বেগ বৃদ্ধি মানেও সে এক প্রকার বেগ, মিটার পার সেকেন্ড, পার সেকেন্ড সময়ের একটা একক আছে, তাই দুটো সময়ের একক আসছে। তাহলে হবে কত বলো, হবে হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভালো করে লিখে দিচ্ছি, তাই ত্বরণের এককটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক হয়ে গেল মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মাত্রাটা বের করবো, দেখো বেগের মাত্রাটাও বের করা হয়নি, যাই হোক একেবারে করে দেবো। দেখো বেগ মানে আমরা কি জানতাম, যে বেগ বা দ্রুতি সরণ বাই সময়, তাই সরণের মাত্রা হয়ে গেল এল, সময়ের কত হলো টি, তাই তো। তাহলে যদি আমরা মাত্রা বের করি, তাহলে ভির মাত্রা কত হবে, ভির মাত্রা হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, উপরে উঠে যাবে, ঠিক আছে। এবার আমরা ত্বরণ মানে কি জানি, ত্বরণ মানে বেগ বৃদ্ধি বাই সময়। একটু আগে বললাম যে ত্বরণ মানে আমরা জানি হচ্ছে বেগ বৃদ্ধি বাই সময়। তাহলে ত্বরণ মানে জানি বেগ বৃদ্ধি, মানে ভি ড্যাশকে ধরেছিলাম বেগ বৃদ্ধি, বাই হচ্ছে টি। তাহলে বলো বেগের মাত্রা, বেগ বৃদ্ধির মাত্রা সেম হবে এল টি মাইনাস ওয়ান বাই টি। তাহলে কত হয়ে গেল এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হয়ে গেল ত্বরণের মাত্রা। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাকুক, পরের দিন এরপর থেকে বলবো। ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করো, কোনো প্রবলেম হলে ইউটিউবে কমেন্ট করো। ওকে, থ্যাংক ইউ।